ছাত্র সমাজ কিন্তু একদম মেরুদণ্ড বলা যায় সমাজে, আপনি সেটা নেতৃত্ব দিচ্ছেন। আপনার কাছে কি এই খবর আছে যে সামনে পুজো এবং অনেকেই বলছে যে এবারে বিকিকি নিয়ে তেমনভাবে হচ্ছে না, একটা অর্থনৈতিক প্রভাব পড়ছে, অর্থনীতির ওপর একটা প্রভাব পড়ছে, সেই বিষয়ে কি ভাবনা চিন্তা করছেন আপনারা? দেখুন, অর্থনৈতিক প্রভাব শুধু পুজোর ওপর, এটা পুজোতে বিগত কিছু বছর ধরে যে বেচাকেনা হয় তার থেকে এই বছর যে এখনও অবধি সেরকম এক বৃষ্টিরও প্রকোপ আছে এবং মানুষ ঠিক পুজোর সাথে রিলেট করতে এখন পাচ্ছে না। এই যে অরাজকতা পরিস্থিতি হয়েছে, মানুষের পুজো কিংবা আপনি পুজোকে কেন্দ্র করে যে উৎসব হয় সেটি মানুষের পিস অফ মাইন্ড থাকলে হয়। মানুষ পিস অফ মাইন্ডে নেই, মানুষ চাইছে বিচার। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের ওপর যে এই রাষ্ট্রীয় স্তরে হানা এসছে, এটিকে মানুষ মেনে নিতে পারছে না। তাই কোনো রকম উৎসবে সামিল হবে না বলে মানুষ সিদ্ধান্ত নিয়েছে। সেরকমভাবেই এটাও ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে যে পুজোকে কেন্দ্র করে অনেক প্রান্তিক স্তরের মানুষদের জীবন জীবিকা নির্বাহ হয়ে থাকে। তো বাঙালি আমেজ প্রিয়, আমোদ প্রিয় একটি জাতি, তো তারা পুজোকে অবশ্যই পুজোর মতো করে এখানটায় পালন করবে আমি আশা রাখছি। কিন্তু এর সাথে বিচারের থেমে যাওয়া কখনোই কাম্য নয়। পুজো পুজোর মতো চলবে এবং বিচারের জন্য যে আন্দোলন, বিচারের জন্য যে প্রতিবাদ, সেটা সমান্তরালে চলবে। আপনাদের এই যে জুনিয়র ডক্টরদের জন্য এত প্রতিবাদ, এত আন্দোলন, তাদের সঙ্গে ফাইনালি আপনাদের কথা হয়েছে বা আপনারা পরবর্তী ক্ষেত্রে ছাত্ররা কিভাবে এগোবেন আন্দোলন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে, সেই ভাবনা চিন্তা হয়েছে? প্রথমেই আমি বলি, এটি জুনিয়র ডক্টরদের আন্দোলন বলে আন্দোলনের যে পরিসর সেটিকে সংকুচিত করাটা যদি করা হয় তাহলে আমি মনে করব এই আন্দোলনের যে ব্যাপ্তি সেটার সাথে ইনজাস্টিস করা হবে। তার কারণ এইটি শুধু আরজি কর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হয়ে যাওয়া কোনো অত্যাচারের ঘটনা নয়। এটি সমাজের এমন একটি ঘটনা যেটিকে আমাদের ধরে নিতে হবে যে সমাজের রাজ্য প্রশাসন এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর এর যে ভগ্নপ্রায় রূপ এই ঘটনার থেকে আমরা সামনে পাচ্ছি। তো এর এফেক্ট কিন্তু শুধু জুনিয়র ডাক্তাররা না, সমাজের প্রতিটি স্তরের প্রতিটি বর্ণের মানুষরা কিন্তু এই দুই যে প্রশাসনিক মহল, এক হচ্ছে পুলিশ আর এক হচ্ছে মেডিকেল, এই দুই দপ্তরের যে নগ্ন রূপ আজকে রাজ্যের মানুষ দেখছে, তো এটি সবার একটা লড়াই হয়ে গেছে। এটি শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের লড়াই হিসাবে থেমে নেই। এটা হয়তো শুরু করেছিল কিছু জুনিয়র ডাক্তাররা সেই দিনকে 9 তারিখের পর থেকে, কিন্তু এটি এখন ব্যাপ্তি পেয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে এবং প্রতিটি শ্রেণীর মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। তাই জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তাদের দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাদের দাবির সাথে আমাদের ছাত্র সমাজেরও যে দাবি আছে সেটিও সম্পৃক্ত। আমরা আগেই জানিয়েছি জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি আছে তার সাথে ছাত্র সমাজেরও সহমতি আছে। আমরাও সেই 5টি দফা যে দাবি আছে সেই দাবিগুলোকে আমরাও মান্যতা দিয়েছি। তার সাথে আমাদের কিছু নির্দিষ্ট দাবি আছে। সেই নির্দিষ্ট দাবির মধ্যে প্রথম হলো দিদিভাইয়ের জন্য সুবিচার, দ্বিতীয় হলো যারা দিদিভাইয়ের সাথে এই অপকর্মের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে তাদের আইনের আওতায় এনে তাদের যথাযোগ্য শাস্তি দেওয়া, এবং তৃতীয়, যিনি এই পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তাদের দপ্তরের চূড়ান্ত অপদার্থতা এবং ব্যর্থতার জন্য মৌলিক ভূমি থেকে তার পদত্যাগ, অর্থাৎ ম্যাডামের পদত্যাগ, এই 3টে দাবিও আমাদের তার সাথে আছে। আপনারা মুখ্যমন্ত্রী তাহলে পদত্যাগও দাবি করছেন, কিন্তু জুনিয়র ডক্টররা তো বলছেন যে না, মুখ্যমন্ত্রী পদত্যাগ তারা দাবি করছে না, তারা স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করছেন। আবার উল্টো দিকে আমরা দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল উনি বললেন যে যতক্ষণ না এটা মিটছে আমি কিন্তু আমার পদে থাকবো না, অন্য কেউ আমার পদ সামলাবে। এই যে দুটো ধরন, দিল্লিতে একটা ঘটনা ঘটছে এবং পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটছে, ছাত্র হিসেবে কি বলবেন? দেখুন, ছাত্র হিসাবে একটাই কথা আমি বলতে চাই যে এই রাজনৈতিক অপশাসন থেকে পশ্চিমবাংলাকে জলদি নিস্তার পেতে হবে। তার জন্য যে গণ আন্দোলন, সুসংগঠিত গণ আন্দোলন আমাদেরকে তৈরি করতে হবে। সেটিকে রাজনৈতিক দলের পতাকার বাইরে থেকে যদি মানুষ এই আন্দোলন সংগঠিত করতে পারে,
তাহলেই আমাদের যে কাম্য নির্দিষ্ট লক্ষ্য আছে তাতে আমরা পৌঁছাতে পারবো। রইল অরবিন্দ কেজরিওয়ালের কথা, তিনি এখন বিচারাধীন একজন আসামি, তো তিনিও নৈতিকতার দিক থেকে হয়তো পদত্যাগ করার কথা বলেছেন এবং তিনি হয়তো সুপারিশও করেছেন আমার কাছে যেটা আছে যে মমতা ব্যানার্জি যেন পদত্যাগ না করেন, এরকম কিছু বলেছেন হয়তো, যে উনি জেল থেকেও এখানটায় যাতে রাজ্য সামলান। তো দেখুন, এরা নেতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। মানে আমি কোনো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছি, সেখানে আমার নামে এরকম করাপশানের অ্যালিগেশন আছে, তো আমি কখনোই আমার ক্ষমতাকে ধরে রাখার জন্য, আমি কখনো আমার ওই চেয়ারটিকে ধরে রাখার জন্য এইটার সাথে আপোষ করব না। আমি বলবো যে আমি বিচারাধীন যদি থাকি তাহলে আমার জায়গায় অন্য কেউ এখানটায় দায়িত্ব সামলাবে, সে করবে। আমি যতক্ষণ না নিজেকে ক্লিয়ার করতে পারবো কোর্টের জুরিসডিকশনে, ততদিন আমি এই দায়িত্ব থেকে নিস্তার নিজে রেখে দেব। কিন্তু এরা এতটাই মানে নির্লজ্জ এই রাজনৈতিক লোকেরা, তো এরা লজ্জার মাথা বিক্রি করে রেখে দিয়েছে, এদের আর কিছু বলার নেই। হ্যাঁ, এরা বলে এদের ওপর ওঠা অভিযোগগুলো ষড়যন্ত্র, কিন্তু কোর্টের যখন প্রমাণ পাওয়া যায় তখন এদের মুখ চুপ হয়ে যায়। তাই এদের বিশেষ কথায় প্রাধান্য দেওয়ার উচিত নয়, এখন মানুষের কথায় প্রাধান্য দিতে হবে। মানুষ যে এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন করছে এটার কথায় প্রাধান্য দিতে হবে, এবং এটাকে যারা স্তব্ধ করতে চাইছে সেটিও আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা মানুষের মধ্যে প্রচারে আনতে হবে, যে কিভাবে এখানটায় দমনপীড়ন নীতি করে আমাদের যে সাংবিধানিক মৌলিক অধিকারগুলো আমাদের দিয়েছে আমাদের সংবিধান, সেই 18 থেকে 30-এর মধ্যে যা লেখা আছে ধারাগুলোতে, তো সেইগুলো আমরা কিভাবে এক্সারসাইজ করব আমাদের স্বাধীন দেশে, সার্বভৌম দেশে, সেটিকে আমাদের সাংবিধানিক স্তরে এবং সমস্ত রাজনৈতিক দলেরও এইটি মানে তার কাছেও অ্যাপিল করছি যে এইটি করতে দেন আমাদের। তার কারণ পশ্চিমবাংলার ক্যাপিটাল কলকাতাতে এরকম যে ঘটনা হয়েছে, এটি শুধু পশ্চিমবঙ্গের বাঙালির মধ্যে এটি সীমাবদ্ধ নেই, এটি পশ্চিমবঙ্গকে ব্যতি রেখে ভারতবর্ষ সহ গোটা পৃথিবী আজকে পশ্চিমবাংলার কলকাতার দিকে তাকিয়ে আছে, যে কলকাতার মানুষ কি করছে। এরকম একটা ঘটনা কি তারা মুখ বুজে সহ্য করে নেবে, নাকি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করে এই ঘটনার একটা পরিবর্তন, একটা যে সিস্টেমের রিকনসিলেশন দরকার, সেই জিনিসটার দিকে আমরা ফরওয়ার্ড করব। তো সেটাই এখন দেখা।